আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। সাথে আছি আমি সুস্মিতা চৌধুরী। শুরুতে জানাবো এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। $80 মিলিয়ন নির্বাচনী মহারণে মিশিগান। ডেমোক্রেট সিনেট প্রাইমারিতে আব্দুল এল সাইদ নাকি হেলি স্টিভেন্স, আজ মিলবে উত্তর। প্রতারণা ও অপরাধ গোপনের অভিযোগে যুক্তরাষ্ট্রের 17 দেশের 25 জনের নাগরিকত্ব বাতিলের আইনি প্রক্রিয়া শুরু করেছে বিচার বিভাগ। ট্রাম্পের নতুন শুল্ক নীতির বিরুদ্ধে নিউ ইয়র্ক সহ 25 অঙ্গরাজ্যের মামলা। 60 দেশের পণ্যে আরোপিত শুল্ক নিয়ে শুরু বড় আইনি লড়াই। এবং নিউ জার্সির ডেনালি হল আইস ডিটেনশন সেন্টারে অভিবাসীর মৃত্যু, চিকিৎসা সেবা ও আটক কেন্দ্রের পরিবেশ নিয়ে নতুন করে উঠেছে গুরুতর প্রশ্ন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সুইং স্টেট মিশিগানে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত প্রাইমারি নির্বাচনের ভোট গ্রহণ। সিনেট, গভর্নর ও প্রতিনিধি পরিষদের বিভিন্ন আসনে দলীয় প্রার্থী বাছাই করছেন ভোটাররা। সবচেয়ে বেশি নজর রয়েছে ডেমোক্রেটিক সিনেট প্রাইমারিতে, যেখানে মুখোমুখি আব্দুল এল সাইদ ও হেলি স্টিভেন্স। $80 মিলিয়ন বেশি ব্যয়ের এই লড়াইয়ে ফলাফল শুধু মিশিগান নয়, 2026 সালের মধ্যবর্তী নির্বাচন ও জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। মিশিগান প্রাইমারির সর্বশেষ আপডেট ও বিস্তারিত থাকছে আমাদের বিশেষ প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সুইং স্টেট মিশিগানে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত প্রাইমারি নির্বাচনের ভোট গ্রহণ। মিশিগান সহ আজ মোট 5টি অঙ্গরাজ্যে প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আজকের নির্বাচনের কেন্দ্রবিন্দুতে রয়েছে মিশিগান, কারণ এখানকার ফলাফল 2026 সালের মধ্যবর্তী নির্বাচন এবং যুক্তরাষ্ট্রের জাতীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। এবারের প্রাইমারিতে ভোটাররা যুক্তরাষ্ট্রের সিনেট, গভর্নর, প্রতিনিধি পরিষদের একাধিক আসন এবং স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দলীয় প্রার্থী নির্বাচন করছেন। বিশেষ করে ডেমোক্রেটিক পার্টির সিনেট প্রাইমারি ঘিরে উত্তেজনা তুঙ্গে। অবসর নিতে যাওয়া ডেমোক্রেট সিনেটর গ্যারি পিটার্সের আসনে মনোনয়নের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেস উইম্যান হেইলি স্টিভেন্স এবং সাবেক ওয়েন কাউন্টি স্বাস্থ্য বিভাগের পরিচালক আব্দুল এল সাইদ। এই প্রতিদ্বন্দ্বিতাকে ডেমোক্রেটিক পার্টির মধ্যপন্থী ও প্রগতিশীল শিবিরের আদর্শিক লড়াই হিসেবে দেখা হচ্ছে। হেলি স্টিফেন্সকে সমর্থন দিচ্ছেন সিনেটর গ্যারি পিটার্স, মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার এবং সিনেট ডেমোক্রেট নেতা চাক শুমার সহ দলের শীর্ষ নেতারা। অন্যদিকে আব্দুল এল সাইদের পক্ষে প্রচারণা চালিয়েছেন সিনেটর বার্নি স্যান্ডার্স ও কংগ্রেস উইমেন আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। নির্বাচিত হলে এল সাইদ যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হওয়ার সুযোগ পাবেন। এই সিনেট প্রাইমারি ইতিমধ্যেই ইতিহাসের অন্যতম ব্যয়বহুল ডেমোক্রেটিক প্রাইমারিতে পরিণত হয়েছে। বিভিন্ন প্রার্থী, রাজনৈতিক অ্যাকশন কমিটি, পিএসসি এবং স্বাধীন সংগঠনের প্রচারণা মিলিয়ে $80 মিলিয়ন বেশি ব্যয় হয়েছে। বিশেষ করে বাইরের রাজনৈতিক সংগঠনগুলোর বিপুল অর্থ ব্যয় এই নির্বাচনকে জাতীয় আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। অন্যদিকে রিপাবলিকান পার্টির গভর্নর প্রাইমারিতেও রয়েছে ব্যাপক আগ্রহ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত প্রার্থী জন জেমস দলীয় মনোনয়নের জন্য লড়ছেন। বিশ্লেষকদের মতে এই নির্বাচনের মাধ্যমে ট্রাম্পের রাজনৈতিক প্রভাব কতটা শক্তিশালী রয়েছে সেটিও স্পষ্ট হয়ে উঠতে পারে। নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন সকাল থেকেই ভোট কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে এবং ভোট গ্রহণ চলবে স্থানীয় সময় রাত 8টা পর্যন্ত। নির্ধারিত সময়ের আগে যারা লাইনে দাঁড়াবেন তারা সবাই ভোট দেওয়ার সুযোগ পাবেন। ভোট শেষ হওয়ার পরপরই শুরু হবে গণনা এবং ধাপে ধাপে ফলাফল প্রকাশ করা হবে। মিশিগান দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটল গ্রাউন্ড বা সুইং স্টেট। প্রেসিডেন্ট নির্বাচন থেকে শুরু করে কংগ্রেসের ক্ষমতার ভারসাম্য নির্ধারণে এই অঙ্গরাজ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকের প্রাইমারি শুধু স্থানীয় রাজনীতির বিষয় নয়, বরং পুরো যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ভবিষ্যতের দিক নির্দেশনা হিসেবেও দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, আজকের ফলাফল ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় দলের নির্বাচনী কৌশল, প্রচারণার ধরন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের প্রস্তুতিতে বড় প্রভাব ফেলবে। তাই ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই পুরো দেশের রাজনৈতিক অঙ্গনের নজর এখন মিশিগানের দিকে। ভোটাধিকার রক্ষার দাবিতে রাজধানী ওয়াশিংটনে বিক্ষোভ, এরপরই গ্রেপ্তার কয়েকজন ধর্মীয় নেতা।
আন্দোলনের মূল ইস্যু সেভ আমেরিকা অ্যাক্ট, যে প্রস্তাবিত আইনে ফেডারেল নির্বাচনের ভোটার নিবন্ধনের সময় নাগরিকত্বের প্রমাণপত্র বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। আন্দোলনকারীদের মতে এতে বৈধ ভোটারদের একটি বড় অংশ ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন। তবে সমর্থকরা বলছেন আইনটি নির্বাচনকে আরও সুরক্ষিত করবে। পুরো ঘটনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ভোটাধিকার রক্ষার দাবিতে বিক্ষোভ করতে গিয়ে গ্রেফতার হয়েছেন বিশপ উইলিয়াম বারবার সহ কয়েকজন ধর্মীয় নেতা ও অধিকার কর্মী। সোমবার হার্ট সিনেট অফিস বিল্ডিংয়ে আয়োজিত বিক্ষোভে তারা সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুনের সঙ্গে দেখা করে ভোটার দমনমূলক আইন এবং প্রস্তাবিত সেভ আমেরিকা অ্যাক্ট এর বিরুদ্ধে নিজেদের অবস্থান জানতে চেয়েছিল। গ্রেফতারের আগে সুপ্রিম কোর্টের সামনে এক সংবাদ সম্মেলনে বারবার বলেন দেশের বিভিন্ন ধর্মের নেতারা ভোটাধিকার রক্ষায় কাজ করছেন। তার দাবি, আগামী মধ্যবর্তী নির্বাচনের আগে তারা 1000টি ভোট কেন্দ্রমুখী পদযাত্রার মাধ্যমেই মানুষকে নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করবেন। বারবার বলেন পরিবর্তনের জন্য শুধু ওয়াশিংটনে নয়, বরং প্রতিটি অঙ্গরাজ্যে আন্দোলন প্রয়োজন। তার অভিযোগ, বিভিন্ন রাজ্যে এমন আইন পাশ হচ্ছে যা ভোট দেওয়ার সুযোগকে সীমিত করতে পারে। এই প্রতিবাদের পেছনে রয়েছে রাজ্যভিত্তিক নির্বাচনী আইন নিয়ে চলমান বিতর্ক। উত্তর ক্যারোলিনায় একটি নতুন নির্বাচনী বিল নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে মতবিনিময় তৈরি হয়েছে। সমর্থকেরা বলছেন আইনটি নির্বাচন ব্যবস্থার নিরাপত্তা বাড়াবে, আর বিরোধীরা আশঙ্কা করছেন এটি ভোটারদের অংশগ্রহণ কমাতে পারে। বারবারের সংগঠন আগামী সপ্তাহগুলোতে কম ভোট দেয়া নাগরিক এবং কৃষ্ণাঙ্গ ভোটারদের নির্বাচনে যুক্ত করার পরিকল্পনা করছে। তিনি বলেন, ভোটের অধিকার গণতন্ত্রের মূল ভিত্তি। এই ঘটনা আবারও যুক্তরাষ্ট্রে ভোটাধিকার, নির্বাচন আইন এবং রাজনৈতিক বিভাজন নিয়ে চলমান বিতর্ককে সামনে নিয়ে এসেছে। মিথ্যা তথ্য, প্রতারণা ও অপরাধের ইতিহাস গোপন করে মার্কিন নাগরিকত্ব নেওয়ার অভিযোগে এবার বড় পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। 17টি দেশের 25 জনের বিরুদ্ধে শুরু হয়েছে নাগরিকত্ব বাতিলের আইনি প্রক্রিয়া। কেন নেওয়া হলো এই সিদ্ধান্ত, কি অভিযোগ রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে এবং নাগরিকত্ব বাতিলের আইনি প্রক্রিয়া কতটা কঠিন, বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের সবচেয়ে বড় সমন্বিত অভিযানে নেমেছে দেশটির বিচার বিভাগ। প্রতারণা, অপরাধ গোপন এবং মিথ্যা তথ্য দিয়ে মার্কিন নাগরিকত্ব নেয়ার অভিযোগে 25 জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। বিচার বিভাগ জানিয়েছে অভিযুক্তরা 17টি দেশের নাগরিক। তালিকায় রয়েছে পাকিস্তান, মলদোভা, ভারত, মেক্সিকো, কলম্বিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, ঘানা, জ্যামাইকা, তাইওয়ান, হন্ডুরাস, ক্যামেরুন, জর্ডান, কিউবা, এল সালভাদোর, হাইতি এবং সুইডেন। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঙ্ক বলেন, মার্কিন নাগরিকত্ব একটি গুরুত্বপূর্ণ অধিকার, যা অবশ্যই আইনসম্মত ও সৎ উপায়ে অর্জন করতে হবে। তার দাবি, অভিযুক্ত ব্যক্তিরা নাগরিকত্ব পাওয়ার সময় গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন এবং কেউ গুরুতর অপরাধের ইতিহাস লুকিয়েছেন। বিচার বিভাগের অভিযোগ রয়েছে হত্যা চেষ্টা, শিশু যৌন নির্যাতন, পারিবারিক সহিংসতা, বিবাহ জালিয়াতি, পরিচয় জালিয়াতি, পাসপোর্ট প্রতারণা, ব্যাংক ও ক্রেডিট কার্ড জালিয়াতি এবং লাইসেন্স ছাড়া চিকিৎসা করার মতো অপরাধ। একটি মামলায় উত্তর ক্যারোলিনার এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তিনি সামরিক বাহিনীর মাধ্যমে নাগরিকত্ব পেলেও পরে হত্যা চেষ্টা ও মারাত্মক অস্ত্র দিয়ে হামলার মামলায় দোষী সাব্যস্ত হন। বিচার বিভাগ জানিয়েছে 2025 সালের জানুয়ারি থেকে নাগরিকত্ব বাতিলের জন্য মোট 88টি মামলা দায়ের করা হয়েছে। কর্মকর্তারা বলছেন, যারা প্রতারণার মাধ্যমে নাগরিকত্ব অর্জন করেছে তাদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, নাগরিকত্ব বাতিল একটি জটিল আইনি প্রক্রিয়া। আদালতের সিদ্ধান্তের পর চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় নতুন সতর্কবার্তা, নাগরিকত্বের আবেদন থেকে শুরু করে প্রতিটি ধাপে সঠিক তথ্য দেয়া এবং আইন মেনে চলা অত্যন্ত জরুরি। যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতিতে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা নতুন শুল্কের বিরুদ্ধে নিউ ইয়র্ক সহ 25টি অঙ্গরাজ্য আদালতে মামলা করেছে। তাদের অভিযোগ 60টি দেশের পণ্যে 10 থেকে 12.5% পর্যন্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতার সীমা অতিক্রম করেছে। অঙ্গরাজ্যগুলো নতুন শুল্ক বন্ধের পাশাপাশি ইতোমধ্যে আদায় করা অর্থ ফেরতের দাবিও জানিয়েছে। এই মামলার পরবর্তী পদক্ষেপ এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যে এর সম্ভাব্য প্রভাব নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতিকে ঘিরে যুক্তরাষ্ট্রে আবারও শুরু হয়েছে বড় আইনি লড়াই। নিউ ইয়র্ক সহ 25টি অঙ্গরাজ্যে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে। তাদের দাবি, নতুন করে 60টি বাণিজ্যিক অংশীদার দেশের পণ্যের উপরে 10 থেকে 12.5% পর্যন্ত শুল্ক আরোপ সংবিধান ও বিদ্যমান আইনের পরিপন্থী। মামলাটি যুক্তরাষ্ট্রের কোড অফ ইন্টারন্যাশনাল ট্রেডে দায়ের করা হয়েছে। অঙ্গরাজ্যগুলোর আদালতের কাছে নতুন শুল্ক অবিলম্বে স্থগিত, অবৈধ ঘোষণা এবং ইতিমধ্যে আদায় করা শুল্ক ফেরত দেওয়ার নির্দেশ চেয়েছে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের তথাকথিত লিবারেশন ডে শুল্ককে অসাংবিধানিক ঘোষণা করেছিল। এরপর প্রশাসন 1974 সালের ট্রেড অ্যাক্টের সেকশন 301 ব্যবহার করে নতুন শুল্ক কার্যকর করে। হোয়াইট হাউসের দাবি, যেসব দেশ জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের আমদানি ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না, তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে মামলাকারী অঙ্গরাজ্যগুলোর অভিযোগ, ফোর্সড লেবার ইস্যুকে অজুহাত হিসেবে ব্যবহার করে প্রশাসন আগের শুল্ক নীতি নতুনভাবে ফিরিয়ে এনেছে। নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বলেন, সুপ্রিম কোর্টের রায়ের পরও প্রেসিডেন্টের এককভাবে এই ধরনের ব্যাপক শুল্ক আরোপের ক্ষমতা নেই। অন্যদিকে হোয়াইট হাউস বলছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও শ্রমিকদের সুরক্ষায় এই শুল্ক সম্পূর্ণ বৈধ। এখন আদালতের সিদ্ধান্তই নির্ধারণ করবে ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতি বহাল থাকবে নাকি আবারও আইনি বাধার মুখে পড়বে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন এলাকায় ভয়াবহ দাবানলে ব্যাপক ধ্বংসযজ্ঞের পর আগুন লাগানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, 37 বছর বয়সী অ্যারন ফারিনাচিকে ওল্ড ট্রেলস ফায়ার শুরু করার অভিযোগে প্রথম ডিগ্রি অগ্নিসংযোগের সন্দেহে আটক করা হয়েছে। তার জামিন নির্ধারণ করা হয়েছে $10 লাখ। তদন্তকারীদের দাবি, আগুনের সূত্রপাতের স্থানে তাকে হাঁটু গেড়ে থাকতে দেখেছিলেন এক প্রত্যক্ষদর্শী। আটকের সময় তার কাছে জলরোধী দিয়াশলাই ও বুটেন লাইটার পাওয়া যায়। এদিকে স্পোকেন এলাকায় 3টি দাবানলে এখন পর্যন্ত 700টির বেশি ভবন ধ্বংস হয়েছে। আরও প্রায় 400টি ভবনের ক্ষয়ক্ষতি এখনও যাচাই করা হয়নি। প্রায় 67,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বহু পরিবার ঘরবাড়ি ও প্রিয় স্মৃতি হারিয়েছে। কর্মকর্তারা বলছেন, অতিরিক্ত তাপ, দীর্ঘ খরা, শুষ্ক গাছপালা এবং প্রবল বাতাস আগুন দ্রুত ছড়িয়ে পড়ার প্রধান কারণ। বুধবার থেকে আবারও তাপমাত্রা বাড়ার আশঙ্কায় পরিস্থিতি আরও কঠিন হতে পারে। নিউ ইয়র্ক সিটির ব্যস্ত সাবওয়ে নেটওয়ার্কে রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহৃত একটি ট্রেনে আগুন লাগার পর ধোঁয়ায় ঢেকে যায় ম্যানহাটনের অ্যাস্টর প্লেস স্টেশন। দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে নিরাপদে সরিয়ে নেওয়া হয় যাত্রীদের। তবে ধোঁয়াশ্বাসের কারণে এমটিএ কর্মী ও দমকল সদস্য সহ অন্তত 12 জন আহত হন। সাময়িকভাবে ব্যাহত হয় 4 ও 6 নম্বর সাবওয়ে লাইনের চলাচল। কিভাবে ঘটল এই অগ্নিকাণ্ড, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। নিউ ইয়র্ক সিটির ব্যস্ত সাবওয়ে নেটওয়ার্কে মঙ্গলবার সকালে আগুন লাগার এক ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। ম্যানহাটনের ইস্ট ভিলেজের অ্যাস্টর প্লেস স্টেশনের নিচ দিয়ে চলাচল করা একটি এমটিএ রক্ষণাবেক্ষণ কাজে ব্যবহৃত ট্রেনে আগুন ধরে গেলে মুহূর্তেই পুরো স্টেশন ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। নিউ ইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, আগুনের পর স্টেশনের প্ল্যাটফর্ম থেকে শুরু করে রাস্তার উপর পর্যন্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং উদ্ধার অভিযান শুরু করেন। কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার সময় একটি উত্তরমুখী যাত্রীবাহী ট্রেন অ্যাস্টর প্লেস স্টেশনে প্রবেশ করে। পরিস্থিতির গুরুত্ব বুঝে দমকল সদস্যরা দ্রুত যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। স্বস্তির বিষয়ে কোনো যাত্রী আহত হননি। তবে ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে 7 জন এমটিএ কর্মী এবং 5 জন দমকল সদস্য সহ মোট 12 জনকে চিকিৎসা নিতে হয়েছে। তাদের সবার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনার কারণে ব্রুকলিনগামী 4 এবং 6 নম্বর সাবওয়ে লাইনের চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে এবং যাত্রীদের বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। এমটিএ জানিয়েছে ক্ষতিগ্রস্ত কাজের ট্রেনটি দ্রুত লাইন থেকে সরিয়ে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। আগুনের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ফাঁকা কক্ষ অথচ মেডিকেট থেকে কোটি কোটি ডলারের বিল। নিউ ইয়র্কের ফ্লাশিংয়ে সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টারগুলো নিয়ে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। অভিযোগ, কিছু কেন্দ্রে রোগীর উপস্থিতি খুবই কম হলেও বছরের পর বছর বিপুল অঙ্কের মেডিকেট বিল করা হয়েছে। তবে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরাসরি জালিয়াতের অভিযোগ আনা হয়নি। তাহলে কেন এত প্রশ্ন? কি বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং তদন্ত কোথায় গিয়ে দাঁড়িয়েছে? নিয়ামতুল্লাহ সিরাজীর রিপোর্টে জানুন বিস্তারিত। নিউ ইয়র্কের কুইন্সের ফ্ল্যাশিং এলাকায় সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টারগুলোকে ঘিরে উঠে এসেছে মেডিকেইডের কোটি কোটি ডলারের বিল নিয়ে প্রশ্ন। এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, মাত্র 1 মাইল এলাকায় থাকা 77টি সোশ্যাল অ্যাকাউন্ট ডে কেয়ার সেন্টার প্রতি বছর মেডিকেইড থেকে $100 মিলিয়ন বেশি অর্থ বিল করছে, যা পুরো নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের এই খাতে ব্যয়ের প্রায় 14%। প্রতিবেদনে বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠান গত 6 বছরে $2 থেকে $4 কোটি পর্যন্ত মেডিকেইড বিল করেছে, সেগুলোর কয়েকটিতে গিয়ে দেখা যায় কক্ষগুলো প্রায় ফাঁকা, কোথাও আবার প্রতিষ্ঠানই বন্ধ ছিল। একটি ডে কেয়ার সেন্টার 2018 থেকে 2024 সালের মধ্যে $27 মিলিয়ন বিল করলেও সেখানে পরিদর্শনের সময় কোনো রোগী দেখা যায়নি। আরেকটি প্রতিষ্ঠানের কর্মী দাবি করেন, প্রতিদিন 1 থেকে 200 রোগী আসেন, কিন্তু সরকারি তথ্য অনুযায়ী একই প্রতিষ্ঠান 6 বছরে 43,900 জন উপকারভোগীর নামে $32 মিলিয়ন বিল করেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিরাপত্তা মনিটরে সাধারণ কক্ষগুলো ফাঁকা দেখা যায়। তবে প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, আলোচিত অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরাসরি জালিয়াতির অভিযোগ আনা হয়নি, যদিও স্থানীয় কিছু ব্যবসায়ী ও কর্মকর্তা দাবি করেছেন কিকব্যাক ও অনিয়মের সংস্কৃতি এলাকাটিতে দীর্ঘদিন ধরেই রয়েছে। এদিকে মেডিকেইড ও মেডিকেয়ার সার্ভিসেসের প্রশাসক ডক্টর মেহমেদ ওজের অভিযোগ, পর্যাপ্ত তদারকির অভাবে এসব কেন্দ্র অপরাধ চক্রের অর্থ আয়ের উৎসে পরিণত হয়েছে। আবারও আইস হেফাজতে এক অভিবাসীর মৃত্যু ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। নিউ জার্সির নিউ ইয়র্কে ডেনালি হল ডিটেনশন সেন্টারে আটক থাকা এল সালভাদরের 41 বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর পর স্বাস্থ্যসেবা ও আটক ব্যক্তিদের জীবনযাত্রার মান নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। যদিও আইস বলছে তিনি যথাযথ চিকিৎসা সেবা পেয়েছিলেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে চলছে তদন্ত। পুরো ঘটনার নেপথ্যের তথ্য থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউ ইয়র্ক শহরের ডেলানি হল আইস ডিটেনশন সেন্টারে আটক থাকা এল সালভাদরের এক অভিবাসীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘিরে আবারও ওই কেন্দ্রের স্বাস্থ্যসেবা এবং আটক ব্যক্তিদের জীবনযাত্রার মান নিয়ে প্রশ্ন উঠেছে। মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই জানিয়েছে, নিহত ব্যক্তির নাম এডুইন লোপেজ কর্নেহো। তার বয়স ছিল 41 বছর। গত 18 জুন তাকে আটক করা হয়েছিল। শনিবার তিনি মারা যান, তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনও প্রকাশ করা হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, ময়নাতদন্ত ও চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার পর মৃত্যুর কারণ জানানো হবে। আইসের দাবি, হেফাজতে থাকাকালীন এডুইন যথাযথ চিকিৎসা সেবা পেয়েছিলেন এবং নিয়মিত চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন। কিন্তু নিউ জার্সির ডেমোক্রেট আইন প্রণেতা ও মানবাধিকার সংগঠনগুলো এই দাবিতে সন্তুষ্ট নন। তাদের অভিযোগ, ডেলানি হল ডিটেনশন সেন্টারে চিকিৎসা সেবা ও বসবাসের পরিবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই গুরুতর অভিযোগ রয়েছে। ডেমোক্রেট সিনেটর কোরি বুকার বলেছেন, এটি এই কেন্দ্রে প্রথম মৃত্যু নয়। তার দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতেও এমন ঘটনা ঘটতে পারে। তিনি ডেলানি হল স্থায়ীভাবে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে নিউ জার্সির গভর্নর মিকি শেরিল জানিয়েছেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। তিনি অভিযোগ করেন, অঙ্গরাজ্য কর্তৃপক্ষকে পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরিদর্শনের সুযোগ দেওয়া হচ্ছে না, যা পুরো ঘটনাকে আরও প্রশ্নবিদ্ধ করে তুলছে।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আইস হেফাজতে অন্তত 56 জনের মৃত্যুর তথ্য প্রকাশিত হয়েছে। এই ঘটনাকে ঘিরেও নতুন করে বিতর্ক শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রযুক্তি নির্ভর প্রতারণার ঘটনা বাড়ছে উদ্বেগজনক হারে। বিশেষ করে ভুয়া ব্যাংক কর্মকর্তা বা টেক সাপোর্ট পরিচয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছে। নিউ জার্সির এমনই এক ঘটনায় অর্থ সংগ্রহ করতে এসে গ্রেপ্তার হয়েছেন 2 বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে প্রযুক্তি নির্ভর প্রতারণার অভিযোগে 2 বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বার্লিংটন কাউন্টির রিভারসাইড টাউনশিপে। পুলিশ জানায়, এক নারীর কম্পিউটারে একটি ভুয়া ভাইরাস সতর্কবার্তা দেখা যায়। সেখানে দেয়া নম্বরে ফোন করলে একজন নিজেকে ওয়েলস ফার্গো ব্যাংকের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে দাবি করেন তার কম্পিউটার থেকে ব্যাংকের নেটওয়ার্কে ভাইরাস ছড়িয়েছে। পরে FBI তদন্তের ভয় দেখিয়ে তাকে $25,000 নগদ তুলে একটি বাক্সে ভরে বাড়ির বাইরে রাখতে বলা হয়। আতঙ্কিত হয়ে ওই নারী নির্দেশনা মেনে চলেন এবং একজন এসে অর্থ নিয়ে যায়। পরবর্তীতে প্রতারকরা আরও $30,000 দাবি করলে ওই নারীর সন্দেহ হয়। তিনি বিষয়টি রিভারসাইড টাউনশিপ পুলিশকে জানান। পুলিশের সহযোগিতায় একটি ফাঁদ পাতা হয়। নির্ধারিত সময়ে দ্বিতীয় দফার অর্থ নিতে এলে ঘটনাস্থল থেকেই 2 ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন এগ হারবার টাউনশিপের বাসিন্দা MDN ইসলাম 48 এবং ওয়েস্টভিলের বাসিন্দা মোহাম্মদ জেড ইসলাম 58। তাদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে চুরির অভিযোগ আনা হয়েছে। আদালতের সমনের মাধ্যমে তাদের মুক্তি দেয়া হলেও তদন্ত অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক করে বলেছে, কোনো বৈধ ব্যাংক বা সরকারি সংস্থা কখনো কোনো নগদ অর্থ তুলে নির্দিষ্ট স্থানে রাখতে বলে না। এ ধরনের ফোন কল পেলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক বা স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এই ছিল বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুস্মিতা চৌধুরী। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।